কোর্টগুলোতে এসে হাজির হচ্ছে। ভয়ঙ্কর নভেম্বরের মতো ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক রিজার্ভ চুরি হয়েছে। 16 বছরে প্রায় 30 লাখ কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করতে সংবিধানের ৫ম সংশোধনী পাশ করা হয়েছে। ৭ ক, খ অনুচ্ছেদের মতো বিধান সংযোজন করে মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিলুপ্ত করা হয়েছিল সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটের ব্যবস্থাও। পাশাপাশি ৪ ক, ৫ম, ৬ষ্ঠ, ৭ম তফসিল সংবিধানে যোগ করে কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। ফলশ্রুতিতে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র রিপাবলিকান ক্যারেক্টার পরিবর্তন হয়ে একনায়কতান্ত্রিক বা অথরিটেটিভ ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছিল। এভাবে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার, নাগরিক স্বাধীনতা হরণ, নির্যাতন, নিপীড়নের হতাশ এবং গভীর ক্ষোভের জন্ম হয়েছিল। দীর্ঘদিনের সেই চাপা ক্ষোভ অবশেষে আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাতের মতো বিস্ফোরিত হয়ে ২০২৪ সালের জুলাই মাসে প্রস্ফুটিত হয়। সেই বিস্ফোরণ কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, ছিল অধিকার, মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অদম্য জন আকাঙ্ক্ষার দুরন্ত বহিঃপ্রকাশ। পরিশেষে উত্তাল জনতার স্রোতে ভেসে যায় ১৬ বছর ধরে গড়ে ওঠা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। অগণিত ছাত্র জনতার আত্মত্যাগ, পঙ্গুত্ব বরণ, নির্যাতন, দুঃসহ বেদনা বেদুর গল্প আর শহীদ আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ ১৪০০ শহীদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা ফিরে পাই নতুন ভাবে পথ চলার প্রেরণা। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে ৩টি প্রধান লক্ষ্য বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে সরকার পথ চলতে শুরু করে। তন্মধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংস্কার এখনো অধরাই থেকে গেছে। সংস্কারের লক্ষ্যে ২০২৪ সালের ৭ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। দীর্ঘ পর্যালোচনা ও মতবিনিময়ের পর কমিশন ২০২৫ সালের ৩১ জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ওই ঐকমত্য কমিশনে দেশের ৩৩টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেন। জুলাই জাতীয় সনদের সংস্কার সংক্রান্ত সর্বমোট ৮৪টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। তন্মধ্যে ৪৭টি প্রস্তাব ছিল সংবিধান সংক্রান্ত এবং বাকি ৩৭টি প্রস্তাব ছিল আদেশ, অধ্যাদেশ এবং বিধি দ্বারা প্রণয়ন করার জন্য। প্রশ্ন ওঠে, এই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে? কোনটি সবচেয়ে বেশি টেকসই এবং কার্যকর পদ্ধতি হিসেবে পরিগণিত হবে? এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৩ই নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি জনগণের সার্বভৌম ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারি করেন। এই আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্ধারণ করা হয়। আদেশের ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হবে। গণভোটের প্রশ্ন কি হবে তা নির্ধারণ করা হয় ৪ নম্বর অনুচ্ছেদে। গণভোটের প্রশ্নে বলা হয়, হা ভোট বিজয়ী হলে তত্ত্বাবধায়ক সরকার সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই জাতীয় সনদ অনুযায়ী ঢেলে সাজানো হবে। আগামী জাতীয় সংসদে হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চ কক্ষ থাকবে ১০০ সদস্য বিশিষ্ট। এছাড়া জুলাই জাতীয় সনদে যে ৩০টি প্রস্তাবের বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে নির্বাচিত সরকার বাধ্য থাকিবে। ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গণভোট অনুষ্ঠিত হবে। ৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়, গণভোট হা হলে, ভোট বিজয়ী হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদলের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই পরিষদ প্রথম অধিবেশন থেকে ১৬০ দিন কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কাজ সম্পন্ন করবেন। গণভোট গ্রহণের কার্যপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে ২৫ নভেম্বর ২০২৫ গণভোট অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট আয়োজন কিংবা এর পদ্ধতি নিয়ে সে সময় কেউই কোনো প্রশ্ন উত্থাপন করেননি।
সবাই একযোগে গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কারের কথা বলেছিলেন। আদেশের নির্ধারিত পদ্ধতিতে 12 ফেব্রুয়ারি 2024 তারিখে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই সময় সংবিধান সংস্কার তথা জুলাই জাতীয় সনদের ওপর ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী গণভোটের ভোটদান হার ছিল 60.26%। প্রদত্ত ভোটের মধ্যে প্রস্তাবিত সংবিধান সংস্কারের পক্ষে হা ভোট রায় দেন 68% মানুষ। জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25, গণভোট অধ্যাদেশ 25 চ্যালেঞ্জ করে মাননীয় হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করেন, যার নম্বর 2541/2024, 2787/2024 দায়ের করা হয়। উক্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে 3রা মার্চ 2026 তারিখে রুল রিসি জারি করা হয়। তবে কোনো স্থগিতাদেশ বা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা হয়নি। ফলে সংবিধান সংস্কার পরিষদ গঠন, পরিষদের সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকার কথা নয়। আমি আবার বলছি, যে রিট পিটিশন তারা হাইকোর্টে দায়ের করেছেন, এই রিট পিটিশনে কোনো অন্তর্বর্তীকালীন আদেশ আদালত দিতে রাজি হন নাই। যেহেতু কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, সুতরাং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 স্টিল এ ভ্যালিড ল। এই ভ্যালিড ল মাস্ট বি কমপ্লাইড উইথ। যদি কেউ ভ্যালিড লকে কমপ্লাই না করে, they or he or she must face the consequences. 2026 সালের 17 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একই অনুষ্ঠানে তাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া গ্রহণের কথা ছিল, কিন্তু সে অনুযায়ী নির্বাচনে বিরোধী দলীয় জোটের নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ গ্রহণ করেন। কিন্তু সরকারি দলীয় নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25-এর বিধান সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা উত্থাপিত হয়, তবুও কোনো সুরাহা হয়নি। এরপর আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংস্কারের অংশ হিসেবে প্রণীত মানবাধিকার কমিশন আইন বিলুপ্ত করা হয়। গুম খুন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের সাথে বিচারক নিয়োগ অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। গণভোট অধ্যাদেশ বিলুপ্ত করা হয়। অপরদিকে স্থানীয় সরকার সংক্রান্ত ক্রান্তিকালীন অধ্যাদেশ সমূহে, যেগুলোতে স্থানীয় সরকারের পরিবর্তে প্রশাসক নিয়োগ করার বিধান সংযোজন করা হয়েছিল, সেগুলো সংসদে বহাল তবিয়তে পাশ করা হয়। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত মাননীয় আপিল বিভাগ ৫ম সংশোধনীর মামলার রায় ঘোষণা করেন। 2024 সালের গণঅভ্যুত্থানের পর এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুজনের সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার একটি রিট আবেদন দায়ের করেন। উক্ত রিট আবেদন শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণভোট সংক্রান্ত বিধান ফিরিয়ে আনার আদেশ দেন। পাশাপাশি সংবিধানের 7-এর খ, সংবিধানের 44-2 অনুচ্ছেদ বাতিল ঘোষণা করেন। উক্ত রায়ের বিরুদ্ধে 3টি আপিল দায়ের করা হয়। প্রাথমিকভাবে পুরো সংবিধান সংশোধনী বাতিলের আলোচনা আসলেও অবশেষে নানাবিধ সাংবিধানিক ও আইনগত জটিলতার সৃষ্টি হতে পারে ভেবে হাইকোর্টের রায়কে পরিপূর্ণভাবে বহাল রাখা হয়। আর সেই সময় আদালত সিদ্ধান্ত নেন যে জাতীয় নির্বাচন পর্যন্ত শুনানি স্থগিত রাখা হবে। ইলেকশনের আগে শুনানিতে আসছিল তখন, এবং গণভোট জনগণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অবশেষে 26 সালের 9 জুলাই 3 দিনের শুনানি শেষে মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল সমূহ খতম হয়েছে। সমগ্র জাতির প্রত্যাশা পূরণের এটিই মোক্ষম সময়। কতিপয় আইনি প্রশ্ন বারবার উত্থাপিত হচ্ছে, যথা আমাদের সংবিধানে গণ অভ্যুত্থান বা বিপ্লবের ধারণা আছে কিনা, সংবিধানের 106 অনুচ্ছেদের কার্যকারিতা কি, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে কিনা, এ সরকারের ম্যান্ডেট কোথায়, শপথ সংশোধন অনুযায়ী সংবিধান অনুযায়ী নিয়েছেন কিনা, এভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায় কিনা, জুলাই সনদ প্রণয়ন করার এখতিয়ার কার,
স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত মর্যাদা কি? জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর আইনগত ভিত্তি কি? মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করতে পারেন কিনা? এই আদেশ অনুযায়ী গণভোট আয়োজন সঠিক হয়েছে কিনা? বর্তমান সংবিধানে গণভোটের বিধান আছে কিনা? বর্তমান সংবিধান অনুযায়ী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মর্যাদা কি? এই সকল প্রশ্ন উত্তর প্রতি উত্তর নিত্যদিনের আলোচনায় পরিণত হয়েছে। এসব প্রশ্নের কিছু উত্তর নিম্নে দেওয়া হলো। ক, বর্তমান সংবিধানে সরাসরি গণ অভ্যুত্থানের কোনো বিধান নেই। তবে সংবিধানের 7 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মূল উৎস জনগণ। জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ কার্যত বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ইচ্ছা বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে উপদেষ্টামূলক এখতিয়ার দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিষয়ে মতামত সুপ্রিম কোর্ট কেবল মতামত দিতে পারেন, কিন্তু কোন সরকার বৈধ বা অবৈধ এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টে নেই। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই গঠিত হয়েছে। যেহেতু সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তাই জনগণ যদি তাদের ইচ্ছা প্রকাশের মাধ্যমে কোন সরকার গঠন করে, তাহলে সেই জনগণের ম্যান্ডেটই হলো এই সরকারের বৈধতার মূল এবং একক ভিত্তি। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে আরো 2 বার মতামত প্রদান করেন। একটি ছিল সংসদ বয়কট সংক্রান্ত মামলা, যা 47 ডিএলআর আপিলের ডিভিশন পেজ 111, এবং অন্যটি ছিল বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলা, যা 29 বিএলডি এডি 155 রিপোর্টের আছে। উভয় ক্ষেত্রে সুনির্দিষ্ট আইনের বিধিবিধান জানতে চাওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির সাথে 106 অনুচ্ছেদের কোনো প্রাসঙ্গিকতা নেই। দ্বিতীয় উত্তর, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার মূল উৎস জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। 5 আগস্ট 2024 তারিখে এই সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে জারি করা হয়েছে। আমাদের সংবিধানে সরাসরি গণভোটের কোনো বিধান ছিল না, তবুও গণভোট আয়োজনের উদ্দেশ্য ছিল জনগণের ম্যান্ডেটে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতে সংবিধান সংস্কার সংক্রান্ত বিধানগুলো যেন কার্যকর আইনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা করা হচ্ছে। গণভোটে 68-রও বেশি শতাংশ মানুষ হা ভোট দিয়েছেন। এই ফলাফলে বোঝা যায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর বিধান বাস্তবায়ন করাও জনগণের সার্বভৌম ইচ্ছা ও অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সংবিধানের 106 অনুচ্ছেদের কার্যকারিতা নিয়ে মাননীয় হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল, যার নম্বর ছিল 14,041/2025 দায়ের করা হয়। 4 ডিসেম্বর 2025 তারিখে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আমাদের আপিল বিভাগ উভয় পক্ষে শুনানি অন্তে লিভ টু আপিল খারিজ করে দেন। অর্থাৎ এর ফলে হাইকোর্ট বিভাগের রায় পরিপূর্ণভাবে বহাল থাকে। জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয় সংবিধান সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে। এটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রণীত সনদে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার সমূহের জন্য জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করতে গণভোটের আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে জনগণের ম্যান্ডেট অর্জন করা, সেগুলোর আইনগত ভিত্তি আরো শক্তিশালী করা, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। ঘ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেছেন, অথচ বর্তমান সংবিধানে প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের শপথ গ্রহণের কোনো বিধান নেই, শপথ ফর্মও নেই। তাহলে শপথ নিলেন কিভাবে? তার একমাত্র উত্তর হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়। এই অভিপ্রায়ই আইনগত বৈধতার সবচেয়ে বড় উৎস। 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন গণভোটের মূল ভিত্তি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ছাড়া 12 ফেব্রুয়ারি নির্বাচনের আর কোন সেপারেট আইনগত ফাউন্ডেশন আমরা খুঁজে পাই না। অনুচ্ছেদ 1 অনুযায়ী এই আদেশ জারির পর জাতীয় সংসদের সাধারণ নির্বাচন, এবং অনুচ্ছেদ 5 অনুযায়ী আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিত গণভোট। অর্থাৎ যেহেতু বর্তমান সংবিধানে উল্লেখিত সময়ে নির্বাচন
বা গণভোট অনুষ্ঠানের সুনির্দিষ্ট লিখিত বিধান নেই, সেহেতু এই আদেশে উল্লেখিত সংজ্ঞা সময়কাল নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি। এই আদেশে বাইরে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো লিগেল বেসিস নেই। আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সাথে ফিলিপাইন, গ্রানাডা, লেসোতো পরিস্থিতির সম্পূর্ণ রকম মিল রয়েছে। এই সমস্ত দেশেও গণ অভ্যুত্থানের ফলে শাসক শ্রেণী দেশ থেকে বাধ্য হয়েছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত স্ব দেশের সুপ্রিম কোর্টের মামলা হিসেবে গড়িয়েছিল। ওই সমস্ত দেশের এক বাক্যে সুপ্রিম কোর্ট স্বীকার করেছেন গণ অভ্যুত্থান বৈধ না অবৈধ এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আদালতের নেই। গণ অভ্যুত্থানের বৈধতা অবৈধতার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ওই দেশের জনগণের। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম। বাংলাদেশের কোন আদালত এটিকে অসাংবিধানিক ঘোষণা করেনি, কারণ এই আইনেই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের লিখিত রূপ। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুচ্ছেদ 7 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে আদেশে নির্ধারিত পদ্ধতি অনুসরণ পূর্বক সংবিধানের প্রয়োজনীয় সকল সংস্কার করাই হবে আইনসম্মত এবং যথাযথ পদক্ষেপ। আর তা যদি করা না হয়, তাহলে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটি একটি নিয়মতান্ত্রিক কাজে পরিণত হবে। উল্লেখ্য যে 5 আগস্ট 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সময়কাল আমরা পার করেছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ক্রান্তিকালীন সময়। সংবিধানের 4th তফসিলে তারা এটিকে একটি কাভারেজ দিতে চান। আমি প্রসঙ্গত বলতে চাই, 5ম সংশোধনীর মামলায় আপনারা দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে সময়ে শাসনকাল ছিল সেই শাসনকালকে তারা বৈধতা দিয়েছিলেন 5ম সংশোধনীর সময়। আমাদের সুপ্রিম কোর্ট 2010-11 সালে 5ম সংশোধনী মামলায় 5ম সংশোধনীর বিধানকে পরিপূর্ণভাবে অসাংবিধানিক ঘোষণা করেছেন, কারণ তারা সেটিকে আপৎকালীন ব্যবস্থা হিসেবে 4th তফসিলে জায়গা করে দিয়েছিলেন। আমরা বলছি একটি টেকসই সমাধান চাই। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, আর সংশোধন কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা হচ্ছে। ভাইরা, আপনাদের সুযোগ একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে যে বক্তব্য উপস্থাপন করা হলো, এর উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। আমাদের বিজ্ঞানী আছেন সিনিয়র অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসেন এবং মোহাম্মদ আলী লিপু, তাসনিয়া প্রধান, ব্যারিস্টার নাজিব মোমিন এমপি, এরা আছেন। এরা সকলেই সহযোগিতা করবেন। একজন করে প্লিজ। সংসদ সদস্যরাও আছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা প্রায় অধিবেশনে দেখি যে একদিন আগেও দেখলাম সরকারের পক্ষ থেকে বারবার করে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকে বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের কোনো আন্তরিকতার ঘাটতি নেই, এটা অবশ্যই করা হবে। একেবারে প্রধান নির্বাহী থেকেও আমরা সেটি শুনি। তাহলে সেই জায়গায় আসলে বৈধতা কোথায়? তারা তো জাতির সামনে বারবার করে সেটি বলছেন। তারা আমরা দেখেছি সংসদ দিবে মানে এখানে একজন মাননীয় সদস্য সংসদ আছেন, অনেকেই আছেন, উত্তর দিবেন নাজিব মোমিন। ওইটার সাথে আবার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনি তো যে সংশোধনে একটা কমিটি পেয়েছেন, কমিটিতে আপনারা রাখবেন না, এই নাম থাকলে আপনারা এই সবগুলো ওই কমিটিতে করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। স্বীকার করা যেত কিনা? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটু প্লিজ শোনা যাবে, একটু শুনুন। যে বিষয়টা আপনারা দুজন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উত্থাপন করেন, প্রথম প্রশ্ন যেটা যে ওরা তো বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেক্ষেত্রে যদি ওনারা বাস্তবায়ন করেন, আমরা কেন এই পদ্ধতিগত বিষয় নিয়ে, ওনাদের ছোটখাটো বিষয় নিয়ে ওনাদের সাথে
ডিফার করে জুলাইটাকে আমরা প্রশ্ন উঠে করবো। আরেকটা প্রশ্ন কি করবেন? ওখানে ভারতের নাম ভারতের নাম সরকারের কথা বলা